চিকেন নেক মোটা হবে আর চিটাগং হিল ট্রাক সহ আরাকান আমেরিকার ক্লায়েন্ট স্টেট হবে। এটাই ভারত আর আমেরিকার গোপন সমঝোতা। বিষয়টি তাই নাকি? দেখুন, এই বিষয়গুলো একেবারে আমলে না নেওয়াটা আমি মনে করি অপরিপক্কতার শামিল হবে। আপনার দীর্ঘদিন ধরে ভারতের যে সিকিউরিটি নিড সেটি ফুলফিলড হয়নি, আমলে নেওয়া হয়নি বলে ব্রিটিশ রাজের প্রতি এক ধরনের অভিমান ভারতীয় আপনার শাসক বর্গের আছে, এবং সেটি বর্তমান পররাষ্ট্রমন্ত্রী আপনার জয়শঙ্কর মহোদয় খোলামেলাই উইথ রেফারেন্স টু চিটাগং হিল ট্র্যাক্স এবং আপনার এই যে উত্তরবঙ্গ সে সম্পর্কে বলেছেন। ভারতের পক্ষ থেকে নানান রকম প্রস্তাবনা হাজিরও করা হয়েছে। আপনার তেঁতুলিয়ায় যে অংশটা বাল্জ হিসেবে বেরিয়ে আছে, আপনার সেই বাংলা বান্ধা, তির্নইহাট এইসব অঞ্চল, সেগুলো দিয়ে একটা আপনার যেটাকে বলে করিডোর তৈরি করা যায় কিনা সেটা নিয়ে ভারতের প্রস্তাব কিন্তু ছিল। আমরা বিষয়গুলো কোনো আলোচনার মধ্যেই, ধর্তব্যের মধ্যেই নিয়ে আসিনি। পরবর্তীতে এটা বাড়তে বাড়তে এখন এলিফ্যান্ট আপনার নেক কে পরিণত করবার চিন্তা চলছে, অর্থাৎ পুরো রংপুর ডিভিশনই আপনার পার্শ্ববর্তী দেশের সঙ্গে আত্মীকরণের একটা প্রকল্প মাথায় নিয়ে ভারতের শাসক বর্গের একাংশ তারা এই লক্ষ্যে কাজ করে চলেছে। তো এখন ধরুন কন্টিনিউয়াসলি যদি বিষয়গুলো নিয়ে তারা কাজ করা শুরু করতে থাকেন এবং বারংবার চেষ্টার ফলে আপনার সেই জায়গাটায় এক ধরনের ক্রিডেন্স তৈরি হয়ে যায়, আর আমরা যদি ঘুমোতে থাকি এবং বিষয়গুলো নিয়ে ইগনোর করার চেষ্টা করতে থাকি, তাহলে আসলে আমাদের প্রকৃত প্রস্তুতিটা শেষ পর্যন্ত হয়ে উঠবে না। হঠাৎ করে একদিন চোখ খুলে দেখব যে যা আমরা কখনো কামনা করিনি সে ধরনের কাণ্ড ঘটে গেছে। বুঝতে পেরেছি। সেই ক্ষেত্রে আমরা তো বলি ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, অনেক দূরের দেশ আমেরিকা আমাদের দেশেরও বন্ধু রাষ্ট্র হতে চায়। সো দুই বন্ধু রাষ্ট্রের চাপায় কি আমার দেশটা কি আর থাকবে? দেখুন, আপনার রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুক হলের প্রাণ যায়, আমাদের প্রবাদিতে এরকম একটা কথা আছে। তো সেই জন্যে যে প্রবাদটি আমি সবসময় মনে রাখি, স্মরণ করবার চেষ্টা করি, সেটি হচ্ছে ইটার্নাল ভিজিলেন্স ইজ দ্য প্রাইস অফ ফ্রিডম, অর্থাৎ সার্বক্ষণিক সতর্কতার মধ্যে স্বাধীনতার সার্থকতা নিহিত। এখন আমরা যদি গণ্ড মুখ্যের মতো আচরণ করতে থাকি, যেই ডালে বসে আছে সেটি কর্তন করতে থাকি, তাহলে তো একটা সময় আমাদের নিজেদের কারণেই আমরা প্রপাদ্ধান্বিত হব। গোপাল ভাঁড়ের গল্পটা এমনি এমনি কিন্তু তৈরি হয়। বাঙালি আচরণ, মন মানসিকতা, মাইন্ডসেট দেখেই গোপাল ভাঁড় এই ধরনের একটি গল্প ফেলেছেন। বুঝতে পেরেছি। আমার কাছে একটা খবর এসছে স্যার, এই যে খবরটা আমরা গত কদিন ধরে বিভিন্ন জায়গায় আলাপ আলোচনা শুনছি, যে বলা হচ্ছে যে বাংলাদেশের যে এই দক্ষিণ পূর্বাঞ্চল মানে কক্সবাজার, এই পুরো পার্বত্য অঞ্চলটি মিলিয়ে সেনাবাহিনী একটা মিলিটারি অপারেশন জোন ঘোষণা করেছে। এরকম একটি খবর আমরা সব জায়গায় দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো এই খবরটি কি সত্য? দেখুন, মানে সোশ্যাল মিডিয়ামে আমি দেখেছি কোন কোন সেনাবাহিনীর লোগো নামাঙ্কিত আপনার পেজ থেকে এটিকে অগ্রাহ্য করা হয়েছে, অস্বীকার করা হয়েছে, কিন্তু টিল টু ডেট আমার জানা মতে আইএসপিআর, যেটি কম্পিটেন্ট অথরিটি, তাদের পক্ষ থেকে কোন রকম ক্লারিফিকেশন আমরা এখন পর্যন্ত পাইনি। ওকে, তার মানে আইএসপিআর যতক্ষণ পর্যন্ত ক্লারিফাই না করছে ততক্ষণ পর্যন্ত এটি সত্য মিথ্যা যাচাই করার কোনো উপায় নাই। ডিফিকাল্ট টু টেল, কারণ হচ্ছে এমন হতে পারে যে আইএসপিআর কনফার্ম করে দিতে পারে বিষয়টা, আইএসপিআর আপনার পুড়িয়ে দিতে পারে পুরো বিষয়টা। যেমন ধরুন আমাদের সাবেক প্রধান বিচারপতি এবং আরেকজন বিচারপতি উত্তরবঙ্গেরই মানুষ, এনায়েতুর রহিম, তারা দুজন সেনা হেফাজতে ছিলেন বলে যে তালিকাটি আছে তার মধ্যে আইএসপিআর সেটি প্রকাশ করেছে।
অথচ মজা হচ্ছে সরকারের পক্ষ থেকে যেটি দাবি করা হয়েছিল যে রেফারেন্স নেওয়া ইত্যাদি, এই পুরো ব্যাপারটাই কিন্তু আপনার ডায়ামেট্রিক্যালি অপোজড পজিশন। সশস্ত্র বাহিনী আইএসপিআর এর মাধ্যমে আমাদের জানান দিচ্ছে যে এই দুইজন ব্যক্তি তাদের হেফাজতে ছিলেন। তো তাদের হেফাজতে থাকাকালীন সময়ে তারা কখন সোনালি করলেন, কখন ফুল বেঞ্চে বসলেন, আর কখন আপনার এই রকমের একটা রেফারেন্স দিলেন যেটার উপর দাঁড়িয়ে আছে এই বর্তমান সরকার। পুরো বিষয়টাই তো নড়বড়ে হয়ে যায়। মানে অ্যাডভোকেট মহসিন রশিদ, বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি, তার ভাষায় ফরজারি অফ দ্য রেজিম, ফরজারি অফ দ্য গভর্নমেন্ট। নিজে কিন্তু একজন গুরুত্বপূর্ণ জারিস্ট, তার পলিটিক্যাল পারসুয়েশন তার, কিন্তু অ্যাজ এ লয়ার, অ্যাজ এ লার্নেড লয়ার তিনি কিন্তু রিড করে বসে আছেন। এখন আপনি যখনই এটা পাবলিক ডোমেইনে চলে আসলো, আইন কানুনের প্রক্রিয়ার মধ্যে চলে আসলো, তখন তো আপনি জাস্ট স্যাটাসাইড করতে পারেন না, ব্রাশাসাইড করতে পারেন না, বলতে পারেন না মহসিন রশিদ একজন উন্মাদ, তিনি এই কথা বা এই আচরণ করছেন কেন। আর তার আবার ভিত্তি নিহিত আইএসপিআর এর সেই বিজ্ঞপ্তিতে। তো ফলে বিষয়টা কিন্তু জটিল। মানে কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে যেতে পারে, এবং সাপ যদি বেরোয় তা কিন্তু পুরো সরকারকে গ্রাস করে ফেলতে পারে। জি, আমরা আমরা গত কদিন ধরেই দেখছি যে যেটি ওই যে মিয়ানমার রাখাইন আর্মিকে যে করিডোর দেওয়ার কথা, সেই করিডোর শব্দের পরিবর্তে এখন বলা হচ্ছে যে আর্মি মিলিটারি অপারেশন জোন, এই শব্দটি ব্যবহার। মাঝখানে আমরা শুনেছিলাম করিডোর নয়, এটি চ্যানেল। এখন শুধু চ্যানেল নয়, এটি মিলিটারি অপারেশন জোন। হ্যাঁ, আসলে যাহাই 52 তাহাই 53 একটা ইয়ে আছে না, মানে তারা করিডোর বিষয়টি যে নামেই ডাকুক না কেন, ওখান থেকে একটা মানে এখন কি তারা, আমি বলবো এসিড টেস্ট করে দেখছে যে কোন নাম বললে মানুষের কাছে আর সন্দেহ তৈরি হবে না। ব্যাপারটা কি এইরকম একটা খেলার দিকে যাচ্ছে কিনা? দেখুন, এটা নেম গেম বই, অন্য কিছু নয়। মূল যে বিষয় সেটি থেকে তারা 1 ইঞ্চি সরেননি যারা এই পরিকল্পনার ইমপ্লিমেন্টেশনের দায়িত্বে আছেন, এবং আপনার সেই লক্ষ্যেই তারা কিন্তু এগিয়ে যাচ্ছেন। ধূম্রজাল তৈরি করছেন নতুন নতুন করে, নতুন নতুন বিতর্কের জন্ম দিচ্ছেন, লোকজন ব্যস্ত থাকছে, তাতে ফাঁক দিয়ে তারা তাদের কাজটা ঠিকই করে নিচ্ছেন। আমরা শুনেছি এবং আমার ধারণা যে সবার ঘুম ভাঙবে যখন আপনার জান্তা সরকারের বিমান বাহিনী এসে ঢাকায় বোমা ফেলবে। আমি দেখলাম ফেসবুকে রীতিমতো পেজ খুলে আপনার এই প্রোগ্রাম ও আমার রেফারেন্স দিয়ে যে আপনার এই ঘটনাটি ঘটতে যাচ্ছে, এবং রীতিমতো ক্যাম্পেইন আকারে এটি আপনার বিপণন করা হচ্ছে। এখন মজাটা হচ্ছে, বাঘ আসছে, শেষ পর্যন্ত বাঘ যখন চলেই আসে তখন কিন্তু তামাশা করার আর সময় থাকে না। যেমন আমার শুধু মনে পড়ে শেখ হাসিনা বারবার করে বলতেন যে জঙ্গিরা আক্রমণ করবে, তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। হ্যাঁ, তিনি বারবার বলতেন, তিনি এতই বলেছেন যে মানুষ আর শেষ পর্যন্ত তার কথা কিন্তু বিশ্বাস করেনি। এবং শেষ পর্যন্ত যখন বাঘ আসলোই, মানে এই জঙ্গি হামলা হলোই, শেষ পর্যন্ত যখন ষড়যন্ত্র হলোই, মানুষ এখন হয়তো একটু একটু করে বুঝতে শুরু করেছে, কিন্তু সময়টা তো পেরিয়ে গেছে। তো আপনি বলছেন এরকম একটা পরিস্থিতি হবে, আবারও মানুষ একটা চমকে উঠবে, যায় হ্যাঁ কি হয়ে গেল, এরকম? তার চেয়েও ব্যাপক হতে পারে, কারণ যা কিছু আপনার গত 15-16 বছর ধরে দাঁড় করানো হয়েছে ভৌত কাঠামো উন্নয়নের নামে, সেগুলো এক লহমা একদিনই কিন্তু নকডাউন হয়ে যেতে পারে। মিয়ানমারের বিমান বাহিনী অত্যাধুনিক বিমান বাহিনী, রাশান সুখুই এবং মিগ 29 সমৃদ্ধ বিমান বাহিনী, তারা যদি এসে হামলে পড়ে, তাহলে আকাশ থেকে আপনি যদি দেখেন দৃশ্যমান, সহজেই যেটি দৃশ্যমান হবে সেটি হবে আপনার এই এক্সপ্রেসওয়ে, দৃশ্যমান হবে আমাদের মেট্রো রেলের যে স্থাপনাগুলো আছে সেগুলো। তো ফলে এগুলো হবে সফট টার্গেট, কোনো সন্দেহ নেই। আর আপনার আমাদের এডি ব্রিগেড যেটি আছে সেই মিরপুর ক্যান্টনমেন্টে, সেটি হয়তো এন্টি এয়ারক্রাফট আপনার প্রতিরোধ গড়ে তুলবে যথাসাধ্য, কিন্তু সুপারসনিক এই ধরনের
আপনার জঙ্গি বিমান, সে কতটা আপনার উইথস্ট্যান্ড করতে পারবো আমরা, সেটার একটা সর্বশেষ আমরা এর প্রক্ষেপণ তো দেখেছি ৭১ মুক্তিযুদ্ধ চলাকালীন সময় পাকিস্তান সেনাবাহিনী গোটা তিনেক বা বিমান বাহিনী গোটা তিনেক সাবরজেট নিয়ে প্রতিরোধ রচনা করবার চেষ্টা করছিল এবং নিমিষেই তা আপনার ফ্লাইং কর্পসে পরিণত হয়েছে, মানে উড়ন্ত শবে রূপান্তরিত হয়েছিল। এবং আপনার ভারতীয় বিমান বাহিনী রীতিমতো ডমিনেট করেছে ডিসেম্বরের ঢাকার আকাশ। পাকিস্তান বিমান বাহিনী একদিনও এটে উঠতে পারেনি তাদের সাথে। জি, এখন সেরকম যদি একটা পরিস্থিতি হয়, আমরা তো সবসময় যখন আপনি আসেন তখন যদি কিন্তু যে ইফ বাট এইসব বিষয়গুলো থাকে, হ্যাঁ, খুব সুনির্দিষ্ট করে যদি আমাকে একটু আমাদের মাননীয় সেনাবাহিনীর প্রধানও কিন্তু একই রকমের ইফ বাট এইসব শব্দ হাজির করেছেন তার ন্যারেটিভে, খেয়াল করে দেখেন। আপনি তার ফুটপ্রিন্ট অনুসরণ করছেন? অ্যাজ আন্ডার কমান্ড, হোয়াই নট? ও, তাহলে আমাকে সত্যি সত্যি করে বলেন তো যে এই সেনাবাহিনী এবং সরকার একে অপরের পরিপূরক নাকি একে অপরের চেক অ্যান্ড ব্যালেন্স করছে? এটা অ্যাপারেন্টলি মনে হতে পারে, কিন্তু মূল বিষয় যেটা, আমাদের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে শুধুমাত্র মাননীয় সেনাপ্রধান নন, মাননীয় বিমান বাহিনী প্রধানও একই রকমের উচ্চারণ কিন্তু তারপরে করেছেন। অর্থাৎ র্যাঙ্ক এন্ড ফাইল সবাই কিন্তু একতাবদ্ধ এবং যে কোনো মূল্যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় বদ্ধপরিকর। সেই জন্য প্রয়োজনে সরকার প্রধান বলুন বা যে কোনো ব্যক্তি বলুন, তার বিরুদ্ধে যদি অবস্থান নিতে হয়, সশস্ত্র বাহিনী কিন্তু কখনো দ্বিধা করেনি, করবে না। জি স্যার, আপনি নিশ্চয়ই ফ্যালাসি জানেন, ফ্যালাসি বোঝেন, এই যে আমাদের লজিক ক্লাসে সেটা আমরা পড়েছি, ক্লাসে শেখানো হয়েছে। সুতরাং ওই ফ্যালাসি যদি অনুসরণ করি তাহলে এই সরকারকে সমর্থন দিচ্ছে জামাত, কিংবা জামাতের উপর নির্ভর করছে এই সরকার, এই সরকারকে সমর্থন দিচ্ছে জামাতকে সমর্থন দিচ্ছে কিনা? দেখুন এটা তো অবভিয়াস। আপনার আমাদের প্রফেসর ওয়াহিদুদ্দিন মাহমুদ মহোদয়, আমাদের জ্যেষ্ঠ সহকর্মী, তিনি যখন শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তার সময় এই পুরো যতগুলো পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটি আছে তাতে আপনার ভিসি প্রভিসি ট্রেজারের নিয়োগগুলো সম্পন্ন হয়েছে। আমি তো বলবো 95% যারা জামাতের প্রতি অনুগত তাদেরই পদায়িত করা হয়েছে। অ্যারাউন্ড 5%-এর মতো বিএনপি ঘরানার সাদা দল যারা করতেন তারা পদায়িত হয়েছে। এখন এই যে একজন নির্বিরোধ মানুষ, যিনি প্রথম অন্তর্বর্তী সরকারের মন্ত্রী ছিলেন, তারই হাত দিয়ে এই যে পুনর্বাসনটা ঘটলো, এটা তো জামাতের আমির করেননি, এটা তো নায়েবে আমির করেননি, করেছেন স্বয়ং এই দ্বিতীয় অন্তর্বর্তী সরকারের একজন মন্ত্রী, যিনি প্রথম অন্তর্বর্তী সরকারের মন্ত্রী ছিলেন। হোয়াট এ কোইন্সিডেন্স! খেয়াল করেন আপনারা, দি কেয়ারটেকার গ্রন্থে ফখরুদ্দিন সাহেব যে বর্ণনা দিয়ে গেছেন সেই অনুসারে বাংলাদেশের সেরা অন্তর্বর্তী আপনার উপদেষ্টা মন্ত্রী মর্যাদায় যারা দায়িত্ব পালন করেছেন তাদেরই একজন ওয়াহিদুদ্দিন মাহমুদ। এই দশচক্রে যে ভগবান ভূত হয়, এত বছর পরে এসে তিনি কেন এই রকমের একটি ভূমিকায় রত হলেন, সেটা নিয়েও কিন্তু অনেকে তাজ্জব হচ্ছেন। বয়সের ভারে তিনি আনত, এতে কোনো সন্দেহ নেই। আগের সেই 90-এর দশকের যে অমিত বিক্রম, সেটি হয়তো আপনার তাকে তার মধ্যে খুঁজে পাওয়া যাবে না, কিন্তু বর্তমানে যে পর্যায়ে এই কাণ্ডটি করলেন, তিনি এই পদায়নের কাজটি শেষ করার পরে কিন্তু তাকে ইজ আউট করে একটি মন্ত্রণালয়ে সীমাবদ্ধ করে দেওয়া হলো, সেটি পরিকল্পনা মন্ত্রণালয়। এবং নানান রকমের কথাবার্তা হয়েছে, কিন্তু শেষ অবধি এই পুরো প্রক্রিয়াটি শেষ করার পর তাকে ইজ আউট করা হয়েছে, তার আগে নয়। বুঝতে পারলাম। খুবই সুদূর প্রসারী, খুবই পরিকল্পিত ঘটনাক্রম। এখন
তাহলে এই যে সার্জিসদের উপর নির্ভর করছে এই সরকার, এই সরকারের নিয়োগকর্তা সার্জিস হাসনাতরা, রাইট? তো সার্জিস হাসনাতরা যখন সেনাপ্রধানকে হুমকি দেন, সার্জিস হাসনাতরা যখন সেনাবাহিনীকে চ্যালেঞ্জ করেন, অন্তত রংপুরের ঘটনা আবার নতুন করে আমরা দেখলাম, তখন সেনাবাহিনীর চেয়েও তো সার্জিস হাসনাতরা, তারা তো সরকারের কেউ নয় আপাত চোখে। দেখুন, তারা যতই অস্বীকার করেন, এটা আপনার ড্রাইভিং সিটে যিনি বসে আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি যে স্বপ্ন দেখেছিলেন কয়েক দশক আগেই, সেই স্বপ্নের বরপুত্র এরা। এবং তিনি কিন্তু ব্লেস করে দিয়েছেন, আলিঙ্গনা পাশে আবদ্ধ করেছেন নবগঠিত দলের যিনি আহ্বায়ক তাকে। এবং সেই সঙ্গে তিনি জাপানে বসে বলেও দিয়েছেন যে বেচারাদের তো একটু সময় টময় দিতে হবে, তা না হলে তারা কনসলিডেট করবে কি করে। অর্থাৎ তিনি এই কথা বলে তার নিরপেক্ষতা হারিয়েছেন। আর যাই হোক, তার অধীনে তিনি যেটা বলতে চাচ্ছিলেন যে সর্বকালের শ্রেষ্ঠ আপনার সোনার পাথর বাটি উপহার দেবেন, সেটা তার পক্ষে করার আর বা সুযোগ নেই, কারণ তিনি তার নিরপেক্ষতা হারিয়ে ফেলেছেন এই মন্তব্য করে। জি, এখন এখন ধরেন জামাত, তাহলে জামাত তো একটি রাজনৈতিক দল, তারা নির্বাচন চায়ও না, এখন শুধুমাত্র বিএনপি নির্বাচন চায় এমনটি বলেছে। কিন্তু আমি শুধু সেটি দাবি করেছেন আমাদের প্রফেসর ইউনূস জাপানে বসে, নাম নেননি, কিন্তু ইঙ্গিত করেছেন যে বিএনপি ছাড়া আর সকল দল রাজনীতি নির্বাচন চায় না। আমরা হিসাব করে দেখেছি প্রায় 34টা রাজনৈতিক দল ডিসেম্বরে নির্বাচন চায়, এমনকি এই কমিউনিস্ট পার্টি পর্যন্ত। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের সেনাবাহিনীর কার্যত আসলে কোনো ক্ষমতা নেই। ওই যে ফ্যালাসি যদি আবার ফলো করি, সেটি হচ্ছে গিয়ে এই সরকার হাসনাত সার্জিসরা হচ্ছে তাদের নিয়োগকর্তা, যেই কারণে এই হাসনাত সার্জিসরা সেনাবাহিনীকেও ধমকাধমকি করতে পারে, তাই তো? দেখুন, আপনি আমাদের ওয়ান স্টার জেনারেল যিনি বলছিলেন শেষ রক্তবিন্দু দিয়ে তারা চেষ্টা করবেন মবক্রেসি বিদায় করতে, সার্জিসের মুখের উপর। এবং সার্জিসকে তাকে এই কথাগুলো শুনতে হয়েছে। কিন্তু আপনার হামলে পড়ার চেষ্টা করলে চিত্রটা অন্যরকম হয়তো হয়ে যেত। পাগলও তো নিজের বুঝ বোঝে, আমাদের একটা কথা আছে না, এই রকমের রুদ্রমূর্তির সম্মুখীন হয়ে সার্জিসকে রিথিঙ্ক করতে হয়েছে। এটাও কিন্তু আমাদের স্বীকার করতে হবে। সেনাবাহিনী ক্রমে ক্রমে অ্যাসার্ট করছে, ক্রমে ক্রমে যা বলছে তা করবার চেষ্টা করছে।